মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। খবর পেলাম তুমি এখনই নাকি কালীঘাটে যাবে। এখনই? সে কি করে হবে? তোমাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে তবে তো ছুটি পাবো। না, তখনও পাবে না। রতন বলছিল তোমার খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে এসেছে, শুধু কাল দুটিখানি খেয়েছিলে, আবার আজ থেকে শুরু হয়েছে উপবাস। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস শ্রীকান্ত। অবশেষে শ্রীকান্ত কমললতাকে ছেড়ে আখড়া ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। তার আশা কলকাতা থেকে সে আবার বর্মায় চাকরি করতে যাবে, কিন্তু আদৌ কি আর দেশ ছাড়তে পারবে শ্রীকান্ত? তারপর আজ অবেলায় কলকাতার বাসার উদ্দেশ্যে যাত্রা করে বার হয়েছি। তারপরে এর চেয়েও দুঃখময় বর্মায় নির্বাসন। ফিরে আসার হয়তো আর সময়ও হবে না, প্রয়োজনও ঘটবে না। হয়তো এই যাওয়াই শেষের যাওয়া। গুনে দেখলাম আজ 10 দিন। 10টা দিন জীবনের কতটুকুই বা। তবুও মনের মধ্যে সন্দেহ নেই, 10 দিন আগে যে আমি এখানে এসেছিলাম এবং যে আমি বিদায় নিয়ে আজ চলেছি, তারা এক নয়। অনেককেই শখেতে বলতে শুনেছি, অমুক যে এমন হতে পারে তা কে ভেবেছে। অর্থাৎ অমুকের জীবনটা যেন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের মতো তার অনুমানের পাঁজিতে লেখা নির্ভুল হিসেব। গরমিলটা শুধু অভাবিত নয়, অন্যায়, যেন তার বুদ্ধির আঁক কষার বাইরে দুনিয়ার আর কিছু নেই। জানেও না সংসারে কেবল বিভিন্ন মানুষই আছে, তাই নয়, একটা মানুষই যে কত বিভিন্ন মানুষে রূপান্তরিত হয় তার নির্দেশ খুঁজতে যাওয়া বৃথা। সোজা রাস্তা ছেড়ে বনবাদারের মধ্যে দিয়ে এ পথ ও পথ ঘুরে ঘুরে স্টেশনে যাচ্ছিলাম, অনেকটা ছেলেবেলায় পাঠশালে যাওয়ার মতো। ট্রেনের সময় জানি না, তাগিদও নেই। শুধু জানি ওখানে পৌঁছলে যখন হোক গাড়ি একটা জুটবেই। চলতে চলতে হঠাৎ একসময় মনে হলো সব পথগুলোই যেন চেনা, যেন কতদিন এ পথে কতবার আনাগোনা করেছি। শুধু আগে ছিল সেগুলো বড়, এখন কি করে যেন সংকীর্ণ এবং ছোট হয়ে গেছে। কিন্তু ওই না, খায়েদের গলায় দড়ের বাগান, তাই তো বটে। এই যে আমাদেরই গ্রামের দক্ষিণ পাড়ার শেষ প্রান্ত দিয়ে চলেছি। কে নাকি কবে শুলের ব্যথায় ওই তেঁতুল গাছের ওপরের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল কিনা জানি না, কিন্তু প্রায় সব গ্রামের মতো এখানেও একটা জনশ্রুতি আছে। গাছটা পথের ধারে, ছেলেবেলায় চোখে পড়লে গায়ে কাঁটা দিয়ে উঠত এবং চোখ বুজে সবাই এক দৌড়ে স্থানটা পার হয়ে যেতাম। গাছটা তেমনই আছে। তখন মনে হতো ওই অপরাধী গাছটার গুঁড়িটা যেন পাহাড়ের মতো, মাথা গিয়ে ঠেকেছে আকাশে। আজ দেখলাম সে বেচারার গর্ব করবার কিছু নেই। আরও 5টা তেঁতুল গাছ যেমন হয়, সেও তেমনি জনহীন পল্লী প্রান্তে একাকী নিঃশব্দে দাঁড়িয়ে আছে। শৈশবে একদিন যাকে সে যথেষ্ট ভয় দেখিয়েছে, আজ বহু বছর পরে প্রথম সাক্ষাতে তাকেই সে যেন বন্ধুর মতো চোখ টিপে একটুখানি রহস্য করল। কি ভাই বন্ধু, কেমন আছো? ভয় করে না তো? কাছে গিয়ে পরম স্নেহে একবার তার গায়ে হাত বুলিয়ে নিলাম। মনে মনে বললাম, ভালো আছি ভাই, ভয় করবে কেন? তুমি যে আমার ছেলেবেলার প্রতিবেশী, আমার আত্মীয়। ভাগ্য ভালো যে দৈবাত দেখা হয়ে গেল। চললাম বন্ধু। সারি সারি অনেকগুলো বাগানের পরে একটুখানি খোলা জায়গা। অন্য মনে হয়তো এটুকু পার হয়ে আসতাম, কিন্তু হঠাৎ
বহুদিনের বিস্তৃত প্রায় পরিচিত ভারী একটি মিষ্টি গন্ধে চমক লাগল। এদিক ওদিক চাইতেই চোখে পড়ে গেল, বাহ, এ যে আমাদের সেই যশোদা বৈষ্ণবীর আউশ ফুলের গন্ধ। ছেলেবেলায় এর জন্য যশোদার কত উমেদারি না করেছি। এ জাতীয় গাছ এদিকে মেলে না। কি জানি সে কোথা থেকে এনে তার আঙিনার একধারে পুঁতেছিল। টেরা বাঁকা গাঁটে ভরা বুড়ো মানুষের মতো তার চেহারা। সেদিনের মতো আজও তার সেই একটি মাত্র সজীব শাখা এবং ঊর্ধ্বে গুটি কয়েক সবুজ পাতার মধ্যে তেমনই গুটি কয়েক সাদা সাদা ফুল। এর নিচে ছিল যশোদার স্বামীর সমাধি। বৈষ্ণব ঠাকুরকে আমরা দেখিনি। আমাদের জন্মের আগেই তিনি গোলোকে রওনা হয়েছিলেন। তারই ছোট্ট মনোহারী দোকানটি তখন বিধবা চালাত। দোকান তো নয়, একটি ডালায় ভরে যশোদা মালা, ঘুনসি, আরশি, চিরুনি, আলতা, তেলের মশলা, কাঁচের পুতুল, টিনের বাঁশি প্রভৃতি নিয়ে দুপুরবেলায় বাড়ি বাড়ি বিক্রি করত। আর ছিল তার মাছ ধরা সরঞ্জাম। বড় ব্যাপার নয়, 2-1 পয়সা মূল্যের ডোর কাটা। এই কিনতে যখন তখন তাকে ঘরে গিয়ে আমরা উৎপাত করতাম। এই আউশ গাছের একটা শুকনো ডালের ওপর কাদা দিয়ে জায়গা করে যশোদা সন্ধেবেলায় প্রদীপ দিত। ফুলের জন্য আমরা উপদ্রব করলে সে সমাধিটি দেখিয়ে বলতো, না বাবা ঠাকুর, ও আমার দেবতার ফুল, তুললে তিনি রাগ করেন। বৈষ্ণবী নেই, সে কবে মারা গেছে জানি না, হয়তো খুব বেশি দিন নয়। চোখে পড়ল গাছের একধারে আরেকটি ছোট মাটির ঢিপি। বোধহয় যশোদারই হবে। খুব সম্ভব সুদীর্ঘ প্রতীক্ষার পরে আজ স্বামীর পাশেই সে একটু স্থান করে নিয়েছে। স্তূপের খোঁড়া মাটি অধিকতর উর্বর হয়ে বিছুটি ও বনচাঁড়ালের গাছে গাছে ঢেকে গেছে। যত্ন করবার কেউ নেই। পথ ছেড়ে সেই শৈশবের পরিচিত বুড়ো গাছটির কাছে গিয়ে দাঁড়ালাম। দেখি সন্ধে দেওয়া সেই দ্বীপটি আছে নিচে পড়ে, এবং তারই ওপরে সেই শুকনো ডালটি আজও আছে, তেমনি তেলে তেলে কালো হয়ে। যশোদার ছোট্ট ঘরটা এখনো সম্পূর্ণ ভূমিসাৎ হয়নি। সহস্র ছিদ্রময় শতজীর্ণ খড়ের চালখানা দরজাটা ঢেকে হুমড়ি খেয়ে পড়ে আজও প্রাণপণে আগলে আছে। 20-25 বছর আগের কত কথাই মনে পড়ল। কঞ্চির বেড়া দিয়ে ঘেরা নিকানো মুছানো যশোদার উঠোন, আর সেই ছোট ঘরখানা, সে আজ এই হয়েছে। কিন্তু এর চেয়েও ঢের বড় করুণ বস্তু তখনও দেখার বাকি ছিল। হঠাৎ চোখে পড়ল সেই ঘরের মধ্য হতে ভাঙা চালের নিচে দিয়ে গুঁড়ি মেরে একটা কঙ্কালসার কুকুর বার হয়ে এলো। আমার পায়ের শব্দে চকিত হয়ে সে বোধহয় অনধিকার প্রবেশের প্রতিবাদ করতে চায়, কিন্তু কণ্ঠ এত ক্ষীণ যে সে তার মুখেই আটকে রইল। বললাম, কিরে, কোনো অপরাধ করিনি তো? সে আমার মুখের দিকে চেয়ে কি ভেবে জানি না এবার লেজ নাড়তে লাগলো। বললাম, আজও তুই এখানেই আছিস? প্রত্যুত্তরে সে শুধু মলিন চোখ দুটো মেলে অত্যন্ত নিরুপায়ের মতো আমার মুখের দিকে চেয়ে রইল। এই যে যশোদার কুকুর, তাতে সন্দেহ নেই। ফুল কাটা রাঙা পাড়ে সেলাই করা বগলস এখন তার গলায়। নিঃসন্তান রমণীর একান্ত স্নেহের ধন এই কুকুরটা একাকী এই পরিত্যক্ত কুটিরের মধ্যে কি খেয়ে যে আজও বেঁচে আছে তা ভেবে পেলাম না। পাড়ায় ঢুকে কেড়ে কুড়ে খাওয়ার এর জোরও নেই, অভ্যাসও নেই। স্বজাতির সঙ্গে ভাব করে নেবার শিক্ষাও এ পায়নি। অনশনে অর্ধাসনে এইখানে পড়েই এ বেচারা বোধহয় তারই পথ চেয়ে আছে, যে তাকে একদিন ভালোবাসত। হয়তো ভাবে কোথাও না কোথাও গিয়েছে, ফিরে একদিন সে আসবেই। মনে মনে বললাম, এই কি এমনি? এই প্রত্যাশা নিঃশেষে মুছে ফেলা সংসারে এতই কি সহজ? যাবার আগে চালের ফাঁক দিয়ে ভেতরটা একবার দৃষ্টি দিয়ে নিলাম। অন্ধকারে দেখা কিছুই গেল না। শুধু চোখে পড়ল
দেওয়ালে সাঁটা পটগুলি। রাজা রানী থেকে আরম্ভ করে নানা জাতীয় দেবদেবতার প্রতিমূর্তি নতুন কাপড়ের গাঁট থেকে সংগ্রহ করে যশোদা ছবির শখ মেটাত। মনে পড়ল ছেলেবেলায় মুগ্ধ চোখে এগুলি বহুবার দেখেছি। বৃষ্টির ছাঁটে ভিজে দেয়ালের কাদা মেখে এগুলি আজও কোনো মতে টিকে আছে। আর রয়েছে পাশের কুলুঙ্গিতে তেমনই দুর্দশায় পড়ে সেই রং করা হাঁড়িটি। এর মধ্যে থাকত তার আলতার বান্ডিল। দেখা মাত্রই সে কথা আমার মনে পড়ল। আরও কি কি যেন এদিকে ওদিকে পড়ে আছে, অন্ধকারে ঠাহর হলো না। তারা সবাই মিলে আমাকে প্রাণপণে কিসের যেন ইঙ্গিত করতে লাগলো, কিন্তু সে ভাষা আমার অজানা। মনে হলো বাড়ির এক কোণে এ যেন মৃত শিশুর পরিত্যক্ত খেলাঘর। গৃহস্থালীর নানা ভাঙাচোরা জিনিস দিয়ে সযত্নে রচিত তার এই ক্ষুদ্র সংসারটিকে সে ফেলে গেছে। আজ তাদের আদর নেই, প্রয়োজন নেই। আঁচল দিয়ে বারবার ঝাড়ামোছা করার তাগিদ গেছে ফুরিয়ে। পড়ে আছে শুধু কেবল জঞ্জালগুলোকেও মুক্ত করেনি বলে। সেই কুকুরটা একটুখানি সঙ্গে সঙ্গে এসে থামল। যতক্ষণ দেখা গেল দেখলাম সে বেচারা এই দিকে এক দৃষ্টে চেয়ে দাঁড়িয়ে আছে। তার পরিচয়ও এই প্রথম, শেষও এইখানে। তবু আগ বাড়িয়ে বিদায় দিতে এসেছে। আমি চলেছি কোন বন্ধুহীন লক্ষ্যহীন প্রবাসে, আর সে ফিরবে তার অন্ধকার নিরালা ভাঙা ঘরে। এ সংসারে পথ চেয়ে প্রতীক্ষা করতে দুজনেরই কেউ নেই। বাগানটা শেষে সে চোখের আড়াল হয়ে পড়ল, কিন্তু মিনিট পাঁচেকের এই অভাগা সঙ্গীর জন্য বুকের ভিতরটা হঠাৎ হু হু করে কেঁদে উঠল। চোখের জল আর সামলাতে পারি না, এমনই দশা। চলতে চলতে ভাবছিলাম কেন এমন হয়। স্টেশনে পৌঁছলাম। ভাগ্য সুপ্রসন্ন, তখনই গাড়ি মিলল। কলকাতার বাসায় পৌঁছতে বেশি রাত হবে না। টিকিট কিনে উঠে বসলাম। বাঁশি বাজিয়ে সে যাত্রা শুরু করল। স্টেশনের প্রতি তার মোহ নেই। সজল চোখে বারবার ফিরে চাইবার তার প্রয়োজন হয় না। আবার সেই কথাটাই মনে পড়ল। 10টা দিন মানুষের জীবনের কতটুকু, অথচ কতই না বড়। কাল ভোরে কমললতা একলা যাবে ফুল তুলতে, তারপরে চলবে তার সারা দিনের ঠাকুর সেবা। কি জানি দিন দশেকের সাথে নতুন গোসাইকে ভুলতে তার কটা দিন লাগবে। সেদিন সে বলেছিল, সুখেই আছি গোসাই, যার পাদপদ্মে নিজেকে নিবেদন করে দিয়েছি, দাসীকে কখনো তিনি পরিত্যাগ করবেন না। তাই হোক, তাই যেন হয়। ছেলেবেলা থেকে নিজের জীবনের কোনো লক্ষ্য নেই। জোর করে কোনো কিছু কামনা করতেও জানি না। সুখ দুঃখের ধারণাও আমার স্বতন্ত্র। তবুও এতটা কাল কাটল শুধু পরের দেখা দেখি, পরের বিশ্বাসে ও পরের হুকুম তামিল করতে। তাই কোনো কাজই আমাকে দিয়ে সহজে নির্বাহ হয় না। সবাই বলে অলস, সবাই বলে অকেজো। তাই বোধহয় ওই অকেজো বৈরাগীদের আখড়াতেই আমার অন্তর্বাসী অপরিচিত বন্ধু অস্ফুট ছায়ারূপে আমাকে দেখা দিয়ে গেলেন। বারবার রাগ করে মুখ ফেরালাম। বারবার স্মিত হাস্যে হাত নেড়ে কি যেন ইঙ্গিত করলেন। আর ওই বৈষ্ণবী কমললতা, ওর জীবনটা যেন প্রাচীন বৈষ্ণব কবিচিত্রের অশ্রুজলের গান। ওর ছন্দের মিল নেই, ব্যাকরণে ভুল আছে, ভাষার ত্রুটি অনেক, কিন্তু ওর বিচার তো সেদিক দিয়ে নয়। ও যেন তাঁদেরই দেওয়া কীর্তনের সুর। মর্মে যার পশে সেই শুধু তার খবর পায়। ও যেন গোধূলি আকাশে নানা রঙের ছবি। ওর নাম নেই, সংজ্ঞা নেই। কলাশাস্ত্রের সূত্র মিলিয়ে ওর পরিচয় দিতে যাওয়া বিড়ম্বনা। আমাকে বলেছিল, চলো না গোসাই, এখান থেকে যাই। গান গেয়ে পথে পথে দুজনের দিন কেটে যাবে। বলতে তার বাধেনি, কিন্তু
কিন্তু আমার বাঁধল, আমার নাম দিল সে নতুন গোসাই। বলল, ও নামটা যে আমাকে মুখে আনতে নেই গোসাই। তার বিশ্বাস আমি তার গত জীবনের বন্ধু। আমাকে তার ভয় নেই, আমার কাছে সাধনায় তার বিঘ্ন ঘটবে না। বৈরাগী দারিক দাসের শিষ্যাসে কি জানি কোন সাধনায় সিদ্ধি লাভের মন্ত্র তিনি দিয়েছিলেন। হঠাৎ রাজলক্ষ্মীকে মনে পড়ল তার সেই চিঠি, স্নেহ ও স্বার্থে মিশামিশি সেই কঠিন লিপি। তবুও জানি এ জীবনের পূর্ণচ্ছেদে সে আমার শেষ হয়েছে। হয়তো এ ভালোই হয়েছে, কিন্তু সে শূন্যতা ভরে দিতে কি কোথাও কেউ আছে? জানালার বাইরে অন্ধকারে চেয়ে চুপ করে বসে রইলাম। একে একে কত কথা, কত ঘটনাই স্মরণ হল। শিকারের আয়োজনে কুমার সাহেবের সেই তাঁবু, সেই দলবল, বহু বছর পরে প্রবাসে সেই প্রথম সাক্ষাতের দিন, দীপ্ত কালো চোখে তার সে কি বিস্ময় বিমুগ্ধ দৃষ্টি। যে মরেছে বলে জানতাম, তাকে চিনতে পারিনি। সেদিন শ্মশান পথে তার সে কি ব্যগ্র ব্যাকুল মিনতি, শেষে ক্রোধ হতাশা, সে কি তীব্র অভিমান। পথ রোধ করে বলল, যাবে বললেই তোমাকে যেতে দেব নাকি? কই, যাও তো দেখি। এই বিদেশে বিপদ ঘটলে দেখবে কে, ওরা না আমি? এবার তাকে চিনলাম। এই জোরই তার চিরদিনের সত্য পরিচয়। জীবনে এ আর তার ঘুঁচল না। এর থেকে কখনো কেউ তার কাছে ছাড় পেল না। আড়ায় পথের প্রান্তে মরতে বসেছিলাম। ঘুম ভেঙে চোখ মেলে দেখলাম শিয়রে বসে সে। তখন সকল চিন্তা সঁপে দিয়ে চোখ বুজে শুলাম। সে ভার তার, আমার নয়। দেশের বাড়িতে এসে জ্বরে পড়লাম। এখানে সে আসতে পারে না, এখানে সে মৃত। এর চেয়ে বড় লজ্জা তার নেই। তবুও যাকে কাছে পেলাম, সে ওই রাজলক্ষ্মী। চিঠিতে লিখেছে, তখন তোমাকে দেখবে কে, উঁটু? আর আমি ফিরব শুধু চাকরের মুখে খবর নিয়ে? তারপরেও বাঁচতে বলো নাকি? এ প্রশ্নের জবাব দিইনি। জানি না বলে নয়, সাহস হয়নি। মনে মনে বললাম, শুধু কি রূপে, সংযমে, শাসনে, সুকঠোর আত্মনিয়ন্ত্রণে এই প্রখর বুদ্ধিশালিনীর কাছে ওই স্নিগ্ধ সুকোমল আশ্রমবাসিনী কমললতা কতটুকু? কিন্তু ওই এতটুকুর মধ্যেই এবার যেন নিজের স্বভাবের প্রতিচ্ছবি দেখেছি। মনে হয়েছে ওর কাছে আছে আমার মুক্তি, আছে মর্যাদা, আছে আমার নিঃশ্বাস ফেলবার অবকাশ। ও কখনো আমার সব চিন্তা, সব ভালো মন্দ নিজের হাতে নিয়ে রাজলক্ষ্মীর মতো আমাকে আচ্ছন্ন করে ফেলবে না। কি করব বিদেশে গিয়ে? কি হবে আমার চাকরিতে? নতুন তো নয়। সেদিনই বা কি এমন পেয়েছিলাম যাকে ফিরে পেতে আজ লোভ করতে হবে? কেবল কমললতাই তো বলেনি, দ্বারিকা গোসাইও একান্ত সমাদরে আহ্বান করেছিলেন আশ্রমে থাকতে। সে কি সমস্তই বঞ্চনা? মানুষকে ঠকানো ছাড়া কি এই আমন্ত্রণে কোনো সত্যি নেই? এতকাল জীবনটা কাটল যেভাবে, এই কি তার শেষ কথা? কিছুই কি জানতে বাকি নেই? সব জানাই কি আমার সমাপ্ত হয়েছে? চিরদিন একে শুধু অশ্রদ্ধা ও উপেক্ষাই করেছি। বলেছি সব ভুয়ো, সব ভুল। কিন্তু কেবলমাত্র অবিশ্বাস ও উপহাসকেই মূলধন করে সংসারে বৃহৎ বস্তু কে কবে লাভ করেছে? গাড়ি এসে হাওড়া স্টেশনে থামল। স্থির করলাম রাতটা বাসায় থেকে জিনিসপত্র যা কিছু আছে, দেনা পাওনা যা কিছু বাকি, সমস্তই চুকিয়ে দিয়ে কালই আবার আশ্রমে ফিরে যাব। রইল আমার চাকরি, রইল আমার বর্মায় যাওয়া। বাসায় পৌঁছলাম। রাত তখন 10টা। আহারের প্রয়োজন ছিল, কিন্তু উপায় ছিল না।
হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে বিছানাটা ঝেড়ে নিচ্ছিলাম। পিছনে সুপরিচিত কণ্ঠের ডাক এলো। বাবু এলেন? রতন, কখন এলি রে? এসেছি সেই সন্ধেবেলা। বারান্দায় তোফা হাওয়া, আলিশিতে একটুখানি ঘুমিয়ে পড়েছিলুম বাবু। বেশ করেছিলে। খাওয়া হয়নি তো? আগে না। তবেই দেখছি মুশকিলে ফেললি রতন। আপনার? স্বীকার করতে হলো আমারও হয়নি। রতন খুশি হয়ে বলল, তবে তো ভালোই হয়েছে। আপনার প্রসাদ পেয়ে রাতটুকু কাটিয়ে দিতে পারবো। মনে মনে বললাম, বেটা নাপতে বিনয়ের অবতার, কিছুতেই অপ্রতিভ হয় না। মুখে বললাম, তাহলে কাছাকাছি কোনো দোকানে খুঁজে দেখ, যদি প্রসাদের জোগাড় করে আনতে পারিস। কিন্তু শুভাগমন হলো কিসের জন্য? আবার চিঠি আছে নাকি? আগে না, চিঠি লেখালেখিতে অনেক ভজকট, যা বলবার তিনি মুখেই বলবেন। তার মানে আবার আমাকে যেতে হবে নাকি? আগে না, মা নিজেই এসেছেন। শুনে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লাম। এই রাতে কোথায় রাখি, কি বন্দোবস্ত করি ভেবে পেলাম না। কিন্তু কিছু তো একটা করা চাই। জিজ্ঞাসা করলাম, এসে পর্যন্ত কি ঘোড়ার গাড়িতেই বসে আছেন নাকি? মা সেই মানুষই বটে। না বাবু, আমরা 4 দিন হলো এসেছি। এই 4টে দিনই আপনাকে দিন রাত পাহারা দিচ্ছি। চলুন। কোথায়? কত দূরে? দূরে একটু বটে, কিন্তু আমার গাড়ি ভাড়া করা আছে, কষ্ট হবে না আপনার। অতএব আর এক দফা জামা কাপড় পরে দরজায় তালা বন্ধ করে যাত্রা করতে হলো। শ্যামবাজারে একটি গলির মধ্যে একখানা দোতলা বাড়ি, সামনে প্রাচীর ঘেরা একটুখানি ফুলের বাগান। রাজলক্ষ্মীর বুড়ো দারোয়ান দরজা খুলেই আমাকে দেখতে পেল। তার আনন্দের সীমা নেই। ঘাড় নেড়ে মস্ত নমস্কার করে জিজ্ঞাসা করল, আচ্ছা বাবুজি। হ্যাঁ তুলসীদাস, ভালো আছি। তুমি ভালো আছো? প্রত্যুত্তরে সে তেমনই আরেকটা নমস্কার করল। তুলসী মুঙ্গের জেলার লোক, জাতিতে কুর্মী। ব্রাহ্মণ বলে আমাকে সে বরাবর বাংলা রীতিতে পা ছুঁয়ে প্রণাম করে। আরেকজন হিন্দুস্থানি চাকর আমাদের শব্দসাড়ায় বোধহয় সেইমাত্র ঘুম ভেঙে উঠেছে। রতনের প্রচণ্ড তাড়ায় সে বেচারা উদ্ভ্রান্ত হয়ে পড়ল। অকারণে অপরকে ধমক দিয়ে রতন এ বাড়িতে আপন মর্যাদা বহাল রাখে। বলল, এসে পর্যন্ত কেবল ঘুম মারছ আর রুটি সাঁটছ বাবা। তামাকটুকু পর্যন্ত সেজে রাখতে পারোনি? যাও যাও, জলদি যাও যাও। এ লোকটি নতুন, ভয়ে ছুটোছুটি করতে লাগলো। ওপরে উঠে সামনের বারান্দা পার হয়ে একখানা বড় ঘর, গ্যাসের উজ্জ্বল আলোকে আলোকিত। আগাগোড়া কার্পেট পাতা, তার উপরে ফুল কাটা জাজিম ও গোটা 2 তাকিয়া। কাছেই আমার বহু ব্যবহৃত অত্যন্ত প্রিয় গুড়গুড়িটা এবং এরই কাছে সযত্নে রাখা আমার জরির কাজ করা মখমলের চটি। এটি রাজলক্ষ্মী নিজের হাতে বোনা। পরিহাসচ্ছলে আমার একটা জন্মদিনে সে উপহার দিয়েছিল। পাশের ঘরটিও খোলা, এ ঘরেও কেউ নেই। খোলা দরজার ভিতর দিয়ে উঁকি দিয়ে দেখলাম, একধারে নতুন কেনা খাটের ওপরে বিছানা পাতা, আরেক ধারে তেমনই নতুন আলনায় সাজানো শুধু আমারই কাপড় জামা। গঙ্গামাটিতে যাবার আগে এগুলি তৈরি হয়েছিল। মনেও ছিল না, কখনো ব্যবহারেও লাগেনি। রতন ডাকল, মা। যাই। সাড়া দিয়ে রাজলক্ষ্মী সামনে এসে দাঁড়ালো। পায়ের ধুলো নিয়ে প্রণাম করে বলল, রতন, তামাক নিয়ে আয় বাবা। তোকেও একদিন অনেক কষ্ট দিলুম। কষ্ট কিছুই নয় মা, সুস্থ দেহে ওকে যে বাড়ি আনতে পেরেছি, এই আমার ঢের। এই বলে সে নিচে নেমে গেল। রাজলক্ষ্মীকে নতুন চোখে দেখলাম, দেহে রূপ ধরে না। সেদিনের পিয়ারিকে মনে পড়ল। শুধু কয়েকটা বছরের দুঃখ শোকের ঝড় জলে স্নান করে যেন সে নবকলেবর ধরে এসেছে। এই দিন চারেকে নতুন বাড়িটার বিলি ব্যবস্থায় বিস্মিত হয়নি।
কারণ তার একটা বেলার গাছতলার বাসাও সুশৃঙ্খলায় সুন্দর হয়ে ওঠে। কিন্তু রাজলক্ষ্মী নিজেকে নিজেই যেন এই কদিনেই ভেঙে গড়েছে। আগে সে অনেক গয়না পরত, মাঝখানে সমস্ত খুলে ফেলল, যেন সন্ন্যাসিনী। আজ আবার পড়েছে, গোটা কয়েক মাত্র, কিন্তু দেখে মনে হলো সেগুলো অতিশয় মূল্যবান। অথচ পরনের কাপড়খানা দামি নয়, সাধারণ মিলের শাড়ি, 8 পৌরে, ঘরে পরবার। মাথার আঁচলের পাড়ের নিচে দিয়ে ছোট চুল গালের আশেপাশে ঝুলছে। ছোট বলেই বোধহয় তারা শাসন মানেনি। দেখে অবাক হয়ে রইলাম। কি অত দেখছো? দেখছি তোমাকে। নতুন নাকি? তাই তো মনে হচ্ছে। আমার কি মনে হচ্ছে জানো? না। মনে হচ্ছে রতন তামাক নিয়ে আসবার আগে আমার এই হাত দুটো তোমার গলায় জড়িয়ে দিই। দিলে কি করবে বলো তো? ছুঁড়ে ফেলে দেবে না তো? দিয়েই দেখো না। কিন্তু এত হাসি, সিদ্ধি খেয়েছ নাকি? সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া গেল। বুদ্ধিমান রতন একটু জোর করেই পা ফেলে উঠছিল। রাজলক্ষ্মী হাসি চেপে চুপি চুপি বলল, রতন আগে যাক, তারপরে তোমাকে দেখাচ্ছি সিদ্ধি খেয়েছি কি আর কিছু খেয়েছি। কিন্তু বলতে বলতেই তার গলা হঠাৎ ভারী হয়ে উঠল। বলল, এই অজানা জায়গায় 4-5 দিন আমাকে একলা ফেলে রেখে তুমি পুটুর বিয়ে দিতে গিয়েছিলে। জানো রাত দিন আমার কি করে কেটেছে? হঠাৎ তুমি আসবে, আমি জানবো কি করে? হ্যাঁ গো হ্যাঁ, হঠাৎ বই কি, তুমি সব জানতে, শুধু আমাকে জব্দ করার জন্যই চলে গিয়েছিলে। এই সময় রতন এসে তামাক দিল আর বলল, কথা আছে মা, বাবুর প্রসাদ পাবো। ঠাকুরকে খাবার আনতে বলে দেব। রাত 12টা তো হয়ে গেল। 12টা শুনে রাজলক্ষ্মী ব্যস্ত হয়ে উঠল। ঠাকুর পারবে না বাবা, আমি নিজে যাচ্ছি। তুই আমার শোবার ঘরে একটা জায়গা করে দে। খেতে বসে আমার গঙ্গামাটির শেষের দিনগুলোর কথা মনে পড়ল। তখন এই ঠাকুর ও এই রতনই আমার খাবার তত্ত্বাবধান করত। তখন রাজলক্ষ্মীর খোঁজ নেবার সময় হতো না। আজ কিন্তু তাদের দিয়ে চলবে না। রান্নাঘরে তার নিজের যাওয়া চাই। কিন্তু এইটাই তার স্বভাব। ওটা ছিল বিকৃতি। বুঝলাম, কারণ যাই হোক, আবার সে নিজেকে ফিরে পেয়েছে। খাওয়া সাঙ্গ হলে রাজলক্ষ্মী জিজ্ঞাসা করল, পুটুর বিয়ে কেমন হলো? চোখে দেখিনি, কানে শুনেছি ভালোই হয়েছে। চোখে দেখনি? এতদিন তবে ছিলে কোথায়? বিয়ের সমস্ত ঘটনা খুলে বললাম। শুনে সে ক্ষণকাল গালে হাত দিয়ে থেকে বলল, অবাক করলে। আসবার আগে পুটুকে কিছু একটা যৌতুক দিয়েও এলে না? সে আমার হয়ে তুমি দিও। তোমার হয়ে কেন? নিজের হয়েই মেয়েটাকে কিছু পাঠিয়ে দেব। কিন্তু ছিলে কোথায় বললে না তো? মুরারিপুরে বাবাজিদের আখড়ার কথা মনে আছে? আছে বই কি। বষ্টমীরা ওখান থেকেই তো পাড়ায় পাড়ায় ভিক্ষে করতে আসতো। ছেলেবেলার কথা আমার খুব মনে আছে। সেইখানেই ছিলাম। শুনে যেন রাজলক্ষ্মীর গায়ে কাঁটা দিল। সেই বষ্টমদের আখড়ায়? মা গো মা, বলো কি গো? তাদের যে শুনেছি সব ভয়ঙ্কর ইল্লুতে কাণ্ড। কিন্তু বলেই হঠাৎ উচ্চকণ্ঠে হেসে ফেলল। শেষে মুখে আঁচল চেপে বলল, তা তোমার অসাধ্যে কাজ নেই। আড়াই যে মূর্তি দেখেছি, মাথায় জট পাকানো, গা ময় রুদ্রাক্ষীর মালা, হাতে পেতলের বালা, সে অপরূপ। কথা শেষ করতে পারল না, হেসে লুটিয়ে পড়ল। রাগ করে তুলে বসিয়ে দিলাম। অবশেষে বিষম খেয়ে মুখে কাপড় গুঁজে অনেক কষ্টে হাসি থামলে বলল, তা বষ্টমীরা কি বললে তোমায়? নাক খাদা উল্কি পড়া অনেকগুলো সেখানে থাকে যে গো। আর একটা তেমনই প্রবল হাসির ঝোঁক আসছে। সতর্ক করে দিয়ে বললাম, এবার হাসলে ভয়ানক শাস্তি দেব। কাল চাকরদের সামনে মুখ বার করতে পারবে না। রাজলক্ষ্মী সভয়ে সরে বসল। মুখে বলল,
সে তোমার মতো বীরপুরুষের কাজ নয়। নিজেই লজ্জায় বেরোতে পারবে না। সংসারে তোমার মতো ভীতু মানুষ আর আছে নাকি? কিছুই জানো না লক্ষ্মী। তুমি অবজ্ঞা করলে ভীতু বলে, কিন্তু সেখানে একজন বৈষ্ণবী বলতো আমাকে অহংকারী, দাম্ভিক। কেন, তার কি করেছিলে? কিছুই না, সে আমার নাম দিয়েছিল নতুন গোসাই। বলতো, গোসাই, তোমার মতো উদাসীন বৈরাগী মনের চেয়ে দাম্ভিক মন পৃথিবীতে আর দুটি নেই। কথাটা শুনে এবার কিন্তু রাজলক্ষ্মীর হাসি থামল। বলল, কি বললে সে? এরকম উদাসীন বৈরাগী মনের মানুষের চেয়ে দাম্ভিক ব্যক্তি দুনিয়ায় আর খুঁজে মেলে না। অর্থাৎ কিনা আমি দুর্ধর্ষ বীর, ভীতু মোটেই নই। রাজলক্ষ্মীর মুখ গম্ভীর হল, পরিহাসে কানও দিল না। বলল, তোমার উদাসী মনের খবর সে মাগি পেলে কি করে? বৈষ্ণবীর প্রতি ওরকম অশিষ্ট ভাষা অতিশয় আপত্তিকর। তা জানি, কিন্তু তিনি তোমার নাম তো দিলেন নতুন গোসাই। তার নামটি কি? কমললতা। কেউ কেউ রাগ করে কমলীলতাও বলে। বলে ও জাদু জানে। বলে ওর কীর্তন গানে মানুষ পাগল হয়, সে যা চায় তাই দেয়। তুমি শুনেছ? শুনেছি। চমৎকার। ওর বয়স কত? বোধহয় তোমার মতোই হবে, একটু বেশিও হতে পারে। দেখতে কেমন? ভালো, অন্তত মন্দ বলা চলে না। নাক খাঁদা উল্কি পরা যাদের তুমি দেখেছ তাদের দলের নয়, এ ভদ্রঘরের মেয়ে। সে আমি ওর কথা শুনেই বুঝেছি। যে কদিন ছিলে তোমাকে যত্ন করতো তো? হ্যাঁ, আমার কোনো নালিশ নেই। তা করুক। যে সাধ্যি সাধনায় তোমাকে পেতে হয় তাতে ভগবান মেলে। সে বোষ্টম বৈরাগীর কাজ নয়। আমি ভয় করতে যাব কোথাকার কি এক কমললতাকে? ছি! এই বলে সে উঠে বাইরে চলে গেল। আমার মুখ দিয়েও একটা বড় নিঃশ্বাস পড়ল। বোধহয় একটু বিমনা হয়ে পড়েছিলাম। এই শব্দে হুঁশ হল। মোটা তাকিয়াটা টেনে নিয়ে চিত হয়ে তামাক টানতে লাগলাম। ওপরে কোথায় একটা ছোট মাকড়সা ঘুরে ঘুরে জাল বুনছিল। উজ্জ্বল গ্যাসের আলোয় ছায়াটা তার মস্ত বড় বিভৎস জন্তুর মতো কড়ি কাঠের গায়ে দেখাতে লাগল। আলোকের ব্যবধানে ছায়াটাও কত গুণেই না কায়াটাকে অতিক্রম করে যায়। রাজলক্ষ্মী ফিরে এসে আমারই বালিশের এক কোণে কনুইয়ে ভর দিয়ে ঝুঁকে বসল। হাত দিয়ে দেখলাম তার কপালের চুলগুলো ভিজে। বোধহয় এইমাত্র চোখে মুখে জল দিয়ে এলো। লক্ষ্মী, হঠাৎ এরকম কলকাতায় চলে এলে যে? হঠাৎ মোটেই নয়। সেদিন থেকে দিনরাত 24 ঘন্টায় এমন মন কেমন করতে লাগলো যে কিছুতেই টিকতে পারলুম না। ভয় হলো বুঝি হার্ট ফেল করব, এ জন্মে আর চোখে দেখতে পাবো না। এই বলে সে গুড়গুড়ির নলটা আমার মুখ হতে সরিয়ে দূরে ফেলে দিল। বলল, একটু থামো। ধুঁয়োর জ্বালায় মুখ পর্যন্ত দেখতে পাইনি, এমনি অন্ধকার করে তুলেছ। গুড়গুড়ির নল গেল, কিন্তু পরিবর্তে তার হাতটা রইল আমার মুঠোর মধ্যে। বঙ্কু আজকাল কি বলে? বৌমারা ঘরে এলে সব ছেলেই যা বলে তাই। তার বেশি কিছু নয়? কিছু নয় তা বলিনে, কিন্তু ও আমাকে কি দুঃখ দেবে? দুঃখ দিতে পারো শুধু তুমি। তোমরা ছাড়া সত্যিকার দুঃখ মেয়েদের আর কেউ দিতে পারে না। কিন্তু আমি কি কখনো তোমাকে দুঃখ দিয়েছি লক্ষ্মী? রাজলক্ষ্মী অনাবশ্যক আমার কপালটা হাত দিয়ে একবার মুছে দিয়ে বলল, কখনো না। বরঞ্চ আমিই তোমাকে আজ পর্যন্ত কত দুঃখই না দিলুম। নিজের সুখের জন্য তোমাকে লোকের চোখে হেয় করলুম, খেয়ালের ওপর তোমার অসম্মান হতে দিলুম। তার শাস্তি এখন তাই দুকুল ভাসিয়ে দিয়ে চলছে। দেখতে পাচ্ছ তো? কই না। তাহলে মন্তর পরে কেউ দু চোখে তোমার ঠুলি পরিয়ে দিয়েছে। এত পাপ করেও সংসারে এত ভাগ্য আমার মতো কারো কখনো দেখেছ? কিন্তু আমার তাতেও আশা মিটল না।
কোথা থেকে এসে জুটল ধর্মের বাতিক? আমার হাতের লক্ষ্মীকে আমি পা দিয়ে ঠেলে দিলুম। গঙ্গামাটি থেকে চলে এসেও চৈতন্য হল না। কাশী থেকে তোমাকে অনাদরে বিদায় দিলুম। তার দুই চোখ জলে টলটল করতে লাগল। আমি হাত দিয়ে মুছিয়ে দিলে বলল, বিষের গাছ নিজের হাতে পুঁতে এইবার তাতে ফল ধরল। খেতে পারিনে, শুতে পারিনে, চোখের ঘুম গেল শুকিয়ে। এলোমেলো কত কি ভয় হয়, তার মাথা মুন্ড নেই। গুরুদেব তখনও বাড়িতে ছিলেন। তিনি কি একটা কবজ হাতে বেঁধে দিলেন। বললেন, মা, সকাল থেকে এক আসনে তোমাকে 10,000 ইষ্ট নাম জপ করতে হবে, বুঝেছ? কিন্তু পারলুম কই। মনের মধ্যে হু হু করে। পুজোয় বসলেই দু চোখ বেয়ে জল গড়াতে থাকে। এমনি সময় এলো তোমার চিঠি। এতদিনে রোগ ধরা পড়ল। কে ধরলে? গুরুদেব? এবার বোধহয় আর একটা কবজ লিখে দিলেন। হ্যাঁ গো, দিলেন। বলে দিলেন সেটা তোমার গলায় বেঁধে দিতে। তাই দিও, তাতে যদি তোমার রোগ সারে। সেই চিঠিখানা নিয়ে আমার 2 দিন কাটল। কোথা দিয়ে যে কাটল জানি নে। রতনকে ডেকে তার হাতে চিঠির জবাব পাঠিয়ে দিলুম। গঙ্গায় স্নান করে অন্নপূর্ণার মন্দিরে দাঁড়িয়ে বললুম, মা, চিঠিখানার সময় থাকতে যেন তাঁর হাতে পড়ে। আমাকে আত্মহত্যা করে না মরতে হয়। আমাকে এমন করে বেঁধেছিলে কেন বলো তো? হঠাৎ এই জিজ্ঞাসার উত্তর দিতে পারলাম না। তারপর বললাম, এ তোমাদের মেয়েদেরই সম্ভব। এই আমরা ভাবতেও পারিনে, বুঝতেও পারিনে। স্বীকার করো। করি। রাজলক্ষ্মী পুনরায় এক মুহূর্ত আমার দিকে চেয়ে থেকে বলল, সত্যি বিশ্বাস করো এ আমাদেরই সম্ভব? পুরুষে সত্যি এ পারে না? কিছুক্ষণ পর্যন্ত দুজনেই স্তব্ধ হয়ে রইলাম। রাজলক্ষ্মী বলল, মন্দির থেকে বেরিয়ে দেখি আমাদের পার্টনার লক্ষ্মণ সাউ। আমাকে সে বারাণসী কাপড় বিক্রি করত। বুড়ো আমাকে বড় ভালোবাসত। আমাকে বেটি বলে ডাকত। আশ্চর্য হয়ে বললে, बेटी आप यहाँ? তার কলকাতায় দোকান ছিল জানতুম। বললুম, সাউজি, আমি কলকাতায় যাব। আমাকে একটি বাড়ি ঠিক করে দিতে পারো? पारी? বাঙালিপাড়ায় তার নিজেরই একখানা বাড়ি ছিল। সস্তায় কিনেছিল। বললে, চাও তো বাড়িটা আমি সেই টাকাতেই তোমায় দিতে পারি। সাউজি ধর্মভীরু লোক। তার উপর আমার বিশ্বাস ছিল। রাজি হয়ে তাকে বাড়িতে ডেকে এনে টাকা দিলুম। সে রসিদ লিখে দিলে। তারই লোকজন এসব জিনিসপত্র কিনে দিয়েছে। 6-7 দিন পরেই রতনদের সঙ্গে নিয়ে এখানে চলে এলুম। মনে মনে বললুম, মা অন্নপূর্ণা, দয়া তুমি আমাকে করেছ, নইলে এ সুযোগ কখনো ঘটত না। দেখা তার আমি পাবই। এই তো দেখা পেলুম। কিন্তু আমাকে যে শীঘ্রই বর্মায় যেতে হবে লক্ষ্মী। বেশ তো, চলো না। সেখানে অভয়া আছেন। দেশময় বুদ্ধদেবের বড় বড় মন্দির আছে। এসব দেখতে পাবো। কিন্তু সে যে বড় নোংরা দেশ লক্ষ্মী। সূচিবায়ুগ্রস্তদের বিচার আচার থাকে না। সে দেশে তুমি যাবে কি করে? তুমি থাকলে। রাজলক্ষ্মী আমার কানের ওপর মুখ রেখে চুপি চুপি কি একটা কথা বলল। ভালো বুঝতে পারলাম না। বললাম, আর একটু চেঁচিয়ে বলো শুনি। না। তারপর অষাঢ়ের মতো তেমনিভাবেই পড়ে রইল। শুধু তার উষ্ণ ঘন নিঃশ্বাস আমার গলার ওপরে, গালের ওপরে এসে পড়তে লাগলো। ওগো ওঠো, কাপড় ছেড়ে মুখ হাত ধো। রতন চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে যে। আমার সাড়া না পেয়ে রাজলক্ষ্মী আবার ডাকল। বেলা হলো, কত ঘুমোবে? ঘুমোতে দিলে কই, এই তো সবে শুয়েছি। কানে গেল, টেবিলের ওপর চায়ের বাটিটা রতন ঠক করে রেখে দিয়ে বোধহয় লজ্জায় পলায়ন করল। ছি ছি, কি বেহায়া তুমি! মানুষকে মিথ্যে কি অপ্রতিভই না করতে পারো?
নিজে সারা রাত কুম্ভকর্ণের মতো ঘুমোলে, বরঞ্চ আমিই জেগে বসে পাখার বাতাস করলুম, পাছে গরমে তোমার ঘুম ভেঙে যায়। আবার আমাকেই এই কথা? ওঠো বলছি, নইলে গায়ে জল ঢেলে দেবো। উঠে বসলাম। বেলা না হলেও তখন সকাল হয়েছে। জানলাগুলো খোলা। সকালের সেই স্নিগ্ধ আলোকে রাজলক্ষ্মীর কি অপরূপ মূর্তি চোখে পড়ল। তার স্নান পূজা আহ্নিক সমাপ্ত হয়েছে। গঙ্গার ঘাটে উড়ে পাণ্ডার দেওয়া শ্বেত ও রক্তচন্দনের তিলক তার ললাটে। পরনে নতুন রাঙা বারাণসী শাড়ি। পূবের জানলা দিয়ে এক টুকরো সোনালি রোদ এসে বাঁকা হয়ে তার মুখের একধারে পড়েছে। সলজ্জ কৌতুকে চাপা হাসি তার ঠোঁটের কোণে, অথচ কৃত্রিম ক্রোধে আকুঞ্চিত ভ্রু দুটির নিচে চঞ্চল চোখের দৃষ্টি যেন উচ্ছল আবেগে ঝলমল করছে। যে আজও বিস্ময়ের সীমা রইল না। সে হঠাৎ একটুখানি হেসে ফেলে বলল, কাল থেকে কি অত দেখছো বলো তো? তুমি বলো তো, কি অত দেখছি? বোধহয় দেখছো এর চেয়ে পুঁটু দেখতে ভালো কিনা, কমললতা দেখতে ভালো কিনা। না না, রূপের দিক দিয়ে কেউ তারা তোমার কাছেও লাগে না, সে এমনিই বলা যায়। হত করে দেখতে হয় না। সে যাগ্গে, কিন্তু গুণে? গুণে সে বিষয়ে অবশ্য মতভেদের সম্ভাবনা আছে, তা মানতেই হবে। গুণের মধ্যে তো শুনলুম কীর্তন করতে পারে। হ্যাঁ, চমৎকার। চমৎকার? তা তুমি বুঝলে কি করে? বাহ, তার বুঝিনে? বিশুদ্ধ তাল, লয়, সুর। হ্যাঁ গা, তাল কাকে বলে? তাল তাকে বলে ছেলেবেলায় যা তোমার পিঠে পড়ত, মনে নেই? নেই আবার? সে আমার খুব মনে আছে। কাল খামোখা তোমায় ভীতু বলে অপবাদ দিয়েছি বই তো নয়, কিন্তু কমললতা শুধু তোমার উদাসী মনের খবরটাই পেলে, তোমার বীরত্বের কাহিনীটা শোনেনি বুঝি? না, আত্মপ্রশংসা নিজে করতে নেই, সে তুমি শুনিও। কিন্তু তার গলা সুন্দর, গান সুন্দর, তাতে সন্দেহ নেই। আমারও নেই। বলেই হঠাৎ তার দুই চোখ প্রচ্ছন্ন কৌতুকে জ্বলে উঠল। বলল, হ্যাঁ গা, তোমার সেই গানটি মনে আছে? সেই যে পাঠশালায় ছুটি হলে তুমি গাইতে, আমরা মুগ্ধ হয়ে শুনতুম। সেই কোথা গেলি প্রাণের প্রাণ বাপ দুর্যোধন রে। হাসি চাপতে সে মুখে আঁচল চাপা দিল। আমিও হেসে ফেললাম। কিন্তু বড্ড ভাবের গান। তোমার মুখে শুনলে গরু বাছুরের চোখেও জল এসে পড়ত। মানুষ তো কোন ছাড়। রতনের পায়ের শব্দ পাওয়া গেল। তারপরেই সে দরজার কাছে দাঁড়িয়ে বলল, মা, বলছি আবার চায়ের জল চড়িয়ে দিয়েছি মা, তৈরি হতে বেশি দেরি হবে না। এই বলে সে ঘরে ঢুকে চায়ের বাটিটা হাতে তুলে নিল। রাজলক্ষ্মী আমাকে বলল, আর দেরি করো না, ওঠো। এবার চা ফেলা গেলে রতন ক্ষেপে যাবে, ওর অপব্যয় সহ্য হয় না। কি বলিস রতন? আপনার না সইতে পারে মা, কিন্তু বাবুর জন্যে আমার সব সয়। এই বলে সে বাটিটা নিয়ে চলে গেল। তার রাগ হলে রাজলক্ষ্মীকে সে আপনি বলতো, না হলে তুমি বলে ডাকত। রতন তোমাকে সত্যিই বড় ভালোবাসে। আমারও তাই মনে হয়। হ্যাঁ, কাশি থেকে তুমি চলে এলে, ও ঝগড়া করে আমার কাজ ছেড়ে দিলে। রাগ করে বললুম, আমি যে তোর এত করলুম রতন, তার কি এই প্রতিফল? ও বললে, রতন নেমো খারাপ নয় মা, আমিও চললুম বর্মায়। তোমার ঋণ আমি বাবুর সেবা করে শোধ দেব। তখন হাতে ধরে ঘাট মেনে তবে ওকে শান্ত করি। তারপরে তোমার বিয়ের নেমন্তন্নপত্র এলো। মিছে কথা বলো না, তোমার মতামত জানার জন্যে। হ্যাঁ গো হ্যাঁ, জানি। রাগ করে যদি লিখতুম করোগে, করতে তো? না না বই কি, তোমরা সব পারো। না, সবাই সব কাজ পারে না। কি জানি রতন মনে মনে কি বুঝলে। কেবলই দেখি আমার মুখের পানে চেয়ে তার দুচোখ ছলছল করে আসে। তারপরে তার হাতে যখন চিঠির জবাব দিলুম ডাকে ফেলতে,
সে বললে, না, এ চিঠি ডাকে ফেলতে পারবো না, আমি নিজে নিয়ে যাব হাতে করে। বললুম, মিথ্যে কতকগুলো টাকা খরচ করে লাভ কি বাবা? রতন চোখটা হঠাৎ মুছে ফেলে বললে, কি হয়েছে আমি জানি নে মা, কিন্তু তোমাকে দেখে মনে হয় যেন পদ্মা তীরের তলা ক্ষয়ে গেছে। গাছপালা বাড়িঘর নিয়ে কখন যে তলিয়ে যাবে তার ঠিকানা নেই। তোমার দয়ায় আমারও আর অভাব নেই মা। এ টাকা তুমি দিলেও আমি নিতে পারবো না, কিন্তু বিশ্বনাথ মুখ তুলে যদি চান আমার দেশের কুঁড়েতে তোমার দাসীটাকে কিছু প্রসাদ পাঠিয়ে দিও, সে পড়তে যাবে। বেটা নাপতে কি শেয়ানা? শুনে রাজলক্ষ্মী মুখ টিপে শুধু একটু হাসল, বলল, কিন্তু আর দেরি করো না, যাও। কাল পরনে ছিল ৮ পৌড়ে কাপড়। আজ সকাল থেকে বারাণসী শাড়ির সমারোহ কেন বলো তো? তুমি বলো তো কেন? আমি জানি নে। নিশ্চয় জানো। এ কাপড়খানা চিনতে পারো? তা পারি, বর্মা থেকে আমি কিনে পাঠিয়েছিলাম। সেদিন আমি ভেবে রেখেছিলুম জীবনের সবচেয়ে বড় দিনটিতে এটি পরব, তাছাড়া কখনো পরব না। তাই পরেছ আজ? হ্যাঁ, তাই পরেছি আজ। কিন্তু সে তো হয়েছে, এখন ছাড়োকে। সে চুপ করে রইল। আমি আবার বললাম, খবর পেলাম তুমি এখনই নাকি কালীঘাটে যাবে। এখনই? সে কি করে হবে? তোমাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে তবে তো ছুটি পাব। না, তখনও পাবে না। রতন বলছিল তোমার খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে এসেছে, শুধু কাল 2টিখানি খেয়েছিলে, আবার আজ থেকে শুরু হয়েছে উপবাস। আমি কি স্থির করেছি জানো? এখন থেকে তোমাকে কড়া শাসনে রাখব, যা খুশি তাই আর করতে পারবে না। তাহলে তো বাঁচি গো মশাই, খাই দাই থাকি, কোনো ঝঞ্ঝাট পোহাতে হয় না। সেই জন্যে আজ তুমি কালীঘাটে যেতে পারবে না। তোমার পায়ে পড়ি, শুধু আজকের দিনটি আমাকে ভিক্ষে দাও। তারপরে আগেকার দিনে নবাব বাদশাদের যেমন কেনা বাঁধি থাকত, তার বেশি তোমার কাছে চাইব না। এত বিনয় কেন বলো তো? বিনয় তো নয়, সত্যি। নিজের ওজন বুঝে চলিনি, তোমাকে মানিনি, তাই অপরাধের পরে অপরাধ করে কেবলই সাহস বেড়ে গেছে। আজ আমার সেই লক্ষ্মীর অধিকার তোমার কাছে আর নেই। নিজের দোষে হারিয়ে বসে আছি। চেয়ে দেখলাম তার চোখে জল এসেছে। বলল, শুধু আজকের দিনটির জন্য হুকুম দাও, আমি মায়ের আরতি দেখে আসি গে। না হয় কাল যেও, নিজেই বললে সারা রাত জেগে বসে আমার সেবা করেছ। আজ তুমি বড় শ্রান্ত। না, আমার কোনো শ্রান্তি নেই। শুধু আজ বলে নয়, কত অসুখেই দেখছি রাতের পর রাত জেগেও তোমার সেবায় আমার কষ্ট হয় না। কিসে আমার সমস্ত অবসাদ যেন মুছে দিয়ে যায়। কতদিন হলো ঠাকুর দেবতা ভুলেছিলুম, কিছুতে মন দিতে পারিনি। লক্ষ্মীটি, আজ আমাকে মানা করো না, যাবার হুকুম দাও। তবে চলো, দুজনে একসঙ্গে যাই। রাজলক্ষ্মী 2 চোখ উল্লাসে উজ্জ্বল হয়ে উঠল। বলল, তাই চলো, কিন্তু মনে মনে ঠাকুর দেবতাকে তাচ্ছিল্য করবে না তো? শপথ করতে পারবো না, বরঞ্চ তোমার পথ চেয়ে আমি মন্দিরের দোরে দাঁড়িয়ে থাকব। আমার হয়ে দেবতার কাছে তুমি বর চেয়ে নিও। কি বর চাইব বলো? অন্যের গ্রাস মুখে করে ভাবতে লাগলাম, কিন্তু কোনো কামনাই খুঁজে পেলাম না। সে কথা স্বীকার করে প্রশ্ন করলাম, তুমি বলো তো লক্ষ্মী, আমার জন্য কি তুমি চাইবে? চাইব আয়ু, চাইব স্বাস্থ্য, আর চাইব আমার উপর এখন থেকে যেন তুমি কঠিন হতে পারো। প্রশ্রয় দিয়ে আর যেন না আমার সর্বনাশ করো। করতেই তো বসেছিলে। লক্ষ্মী, এ হলো তোমার অভিমানের কথা। অভিমান তো আছেই। তোমার সে চিঠি কখনো কি ভুলতে পারবো? অধোমুখে নীরব হয়ে রইলাম। সে হাত দিয়ে আমার মুখখানা তুলে ধরে বলল, তা বলে এও আমার সয় না, কিন্তু কঠোর হতে তো তুমি পারবে না,
সে তোমার স্বভাব নয়, কিন্তু এ কাজ আমাকে এখন থেকে নিজেই করতে হবে। অবহেলা করলে চলবে না। কাজটা কি? আরো খাড়া উপোস? উপোসে আমার শাস্তি হয় না, বরং অহংকার বাড়ে। ও আমার পথ নয়। তবে পথটা কি ঠাউরালে? ঠাউরাতে পারিনি, খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, সত্যিই আমি কখনো কঠিন হতে পারি, এ তোমার বিশ্বাস হয়? হয় গো, হয়, খুব হয়। কখনো হয় না, এ তোমার মিছে কথা। মিছে কথাই তো, কিন্তু সেই হয়েছে আমার বিপদ গোসাই। কিন্তু বেশ নামটি বার করেছে তোমার কমললতা। কেবল ওগো হ্যাঁগো করে প্রাণ যায়। এখন থেকে আমিও ডাকব নতুন গোসাইজি বলে। স্বচ্ছন্দে। তবু হয়তো আচমকা কখনো কমললতা বলে ভুল হবে, তাতেও স্বস্তি পাবে। বলো, ঠিক না? এ কথার কি উত্তর দেবে শ্রীকান্ত? রাজলক্ষ্মী কি আসলে কমললতাকে ঈর্ষা করছে মনে মনে? রাজলক্ষ্মীকে পেয়ে শ্রীকান্তও কি ভুলে যাবে তার বৈষ্ণবী বন্ধুটিকে? আর কমললতা, সে কি এখনো আখড়ায় বসে অপেক্ষা করছে তার নতুন গোসাইয়ের? শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ শুনলেন পর্ব ২৬। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শ্রীকান্ত প্রসূন দাস, কমললতা শ্রাবণী মুখার্জি, রাজলক্ষ্মী অমৃতা রয়, রতন সুদীপ্ত ঘোষ, গুরুদেব রূপন দাশগুপ্ত এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন।